ন্যাশনালিস্ট পার্টি বিএনপি উপদেষ্টা জননেতা হাবিবুর রহমান ভাই সহ পল্লী বিদ্যুতের বিভিন্ন স্তরের নেতা কর্মী, আমার একান্ত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা, আমি এখানে আজকে সহ তৃতীয় দিনের মতো উপস্থিতি আমার। এত লম্বা সময় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, কিন্তু আমাদের তাদের কোনো ধরনের টনক আমরা দেখতেছি না। আমি জানি না, আগেও বলেছি আপনারা এই আন্দোলন কতদিন কিভাবে চালাবেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনারা একটি উজ্জ্বল যুগান্তকারী একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন যে অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে করতে হয়। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। আমি মনে করেছি আপনাদের দায়িত্ব পালন এখানে শেষ হওয়া উচিত। বাচ্চার কাজ হচ্ছে কান্না করা, মায়ের কাজ হচ্ছে দুধ দেওয়া। আমাদের বাচ্চার কান্না যদি শোনা না হয়, বাচ্চাকে কেউ দোষারোপ করবে না, সে মাকে দোষারোপ করবে। তো আরবি যদি নিজেকে মা বাবা মনে করে, সে দুধ দেওয়ার ক্যাপাসিটি যদি তোমার না থাকে, সে মাতৃত্ব যেমন হারিয়ে ফেলে, পিতৃত্ব হারিয়ে ফেলবে। আসলে এত আফসোস, আমরা যারা এই হাসিনা প্রেসিডেন্ট আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, রাজপথে দাঁড়িয়ে থেকে বোমা, হত্যা, সন্ত্রাস সবকিছুকে বিপ্লব আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে যে সরকারকে প্রতিষ্ঠা করেছি, তারা এত হীনমন্যতা, এত দুর্বলতা, এটা বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল সরকার আসলে সত্যিই খুঁজে পাওয়া মুশকিল। তারা জানে না তাদের অথরিটি কোথায়, এবং তারা জানে না কিভাবে একটি সমস্যার সমাধান করতে হয়। আমি জানি আমার এই কথাগুলো হাবিব ভাইয়ের জন্য খুবই ইস্যু হবে। উনি ওনার বক্তব্য অলরেডি ওনাদের পার্টির স্ট্যান্ড নিয়ে নিয়েছে। সেই জায়গা থেকে আমরা পার্টি বাংলাদেশের এই সরকার, এই রাষ্ট্রকে নানাভাবে সাপোর্ট করে যাচ্ছি। আমরা ন্যায্যতার সহিত, দায় এবং গর্বের সহিত কথা বলে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা যারা দায়িত্ব অধিষ্ঠিত, তাদের এই দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা নেই। আমরা ডক্টর ইউনূস পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি, তার সম্মানকে সকল রাজনৈতিক দল বিনা ভেদকে ওনার নেতৃত্ব আমরা মেনে নিয়েছি, এখন আমরা তার নেতৃত্বে থাকতে চাই। কিন্তু এসব অতর্ব লোকদের দিয়ে আপনি প্রশাসন চালাতে পারবেন না। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আপনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতেছেন না, এটাই আপনার বড় দুর্বলতা। আজকে 14 দিন হয়ে গেছে, একটা লোক এখানে এসে সামান্যতম সহানুভূতি প্রকাশ করার দরদ এবং গড়সড় না করা, এই বাংলাদেশ আমরা চাই না। প্রিয় উপস্থিতি, সত্যি আমরা আসলে কোনো হাসিনা যুগে বসবাস করতেছি। আমরা শুধু উপরের একটা লেয়ার পরিবর্তন করতে পেরেছি, কিন্তু সব জায়গায় আমাদের আপা আম্মুর যে লোকগুলো ছিল সবগুলোই বসে আছে। যদি এটা না হতো, তাহলে হয়তো আমাদের এই কথাগুলো শোনার মানুষ আমরা পেতাম। আমার একটাই আপিল, আপনার যদি মনে হয় এদের দাবিগুলো ন্যায্য না, আপনি এখানে এসে বলে যান যে তোমরা বাড়ি ফিরে যাও, আমরা দেখতেছি তোমাদের জন্য কি করা যায়। এই মিথ্যা আশ্বাসটুকু দেওয়ার ক্যাপাসিটি তোমাদের নাই। তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা? এই রাষ্ট্র পরিচালনা করার কোনো হিম্মত, কোনো দায় তোমাদের মধ্যে নাই। আমি মনে করি শুধু সংস্কার আমরা অনেক কথা গল্প শুনতেছি। আপনি ন্যূনতম পল্লী বিদ্যুতের এই দাবি, এই সংস্কারের করতে পারার ইচ্ছেটুকু পর্যন্ত প্রকাশ করে আবার পিছনে যাওয়ার যে লাইন আমরা দেখতেছি। আমরা দেখতে পেলাম যে বিদ্যুৎ উপদেষ্টার নেতৃত্বে বিদ্যুৎ মন্ত্রণালয়ে মিটিং হয়েছিল এদের সংস্কার দাবি দেওয়াগুলো কিভাবে ফিল আপ করা যায়, কিন্তু পরবর্তীতে কোন এক অজ্ঞাত কারণে, কি কারণে আমরা ঠিক জানি না, আমরা এখানে বলতে চাই নাই, আমরা জানি কি কারণে, কিন্তু আপনাকে আরবির অফিসে গিয়ে মিটিং করতে হচ্ছে যে চেয়ারম্যানকে আপনার বিদ্যুৎ মন্ত্রণালয়ে আপনি আনতে পারেন নাই। আমরা লজ্জা পাচ্ছি। কিন্তু আপনার এই যতগুলো উপদেষ্টা আছে, আমি এখানে বলে গেছিলাম যে সবচেয়ে কনফিডেন্স
ক্রিয়েটিভ, অ্যাক্টিভ যে ভাষায় সংজ্ঞায়িত করি না কেন, ফয়জুল কবিরের ক্যাপাসিটি আছে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, উনি নিজের কাজ না করে শুধু এলাকার নিজের এলাকার জন্য আপনি যেভাবে চালু করেছেন এটা আমরা সাধুবাদ জানাই। আজকে আমরা দেখতে পাই পল্লী বিদ্যুতের বিভিন্ন জায়গায় আপনি গতকাল একটা সমাবেশে গিয়েছেন, সেখানে আপনাকে ভুয়া ভুয়া বলতেছে। আমরা আপনার বিয়ে শব্দ শুনতে চাই না, আপনাকে আমরা রেসপেক্ট দিতে চাই। আমরা সবচাইতে উপদেষ্টার মধ্যে দরদী হিসেবে আপনাকে দেখতে চাই। কোন অন্যায়ের কাছে, কোন শক্তির কাছে মাথা নত করবেন এইটা আমরা আপনাকে দেখতে চাই না। আপনার এই উপদেষ্টা হিসেবে স্টেবল হওয়ার ক্ষেত্রে আমরা যত ধরনের সাপোর্ট দরকার আমরা দিতে চাই। বাট আপনাকে বলতে হবে আপনি কোন বইয়ে দিতে হয়ে আরবির অফিসে গিয়ে মিটিং করতে বাধ্য হন, আবার যে চেয়ারম্যানের প্রতিনিধির বয়ে পড়ে পল্লী বিদ্যুতের সমিতির লোকজন দাবি করতেছে তাকে বলেন আপনি প্রতিনিধি ঠিক করেন। যে সব প্রতিনিধি আপনার সাথে দেখা করেছে, আপনার মন্ত্রণালয়ে মিটিং করেছে, তাদের ধারাবাহিকতা রক্ষা না করে নতুন করে নিজের মতো করে লোক সিলেক্ট করে আপনি এই আন্দোলনে এই ন্যায্যতাকে স্বীকার করতে পারবেন না। এই আরবি চেয়ারম্যান পল্লী বিদ্যুৎ সমিতির যে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে, এই কথা আমরা পূরণ করতে পারবো না। এখানে আবার নতুন করে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তৈরি হবে, বিভিন্ন ধরনের কনফ্লিক্ট তৈরি হবে। এই সব কিছু তাই এই সম্মানিত আরবি চেয়ারম্যানকে নিতে হবে। আরবি চেয়ারম্যান এটা আসমান থেকে আসে নাই, উনি বাংলাদেশের নাগরিক, রক্ত মাংসের নাগরিক। আমরা প্রত্যেকের পদ এবং পদবি অনুযায়ী সম্মান দিতে চাই। আমরা আপনাকে মনে রাখতে চাই আপনার কর্মের মাধ্যমে। অন্য কোনোভাবে আপনি নিজেকে স্মরণীয় এবং বরণীয় করার যে হাসিনার নীল নকশা, সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা তার রক্তচক্ষুকে ভয় করি না। এই ছাত্র জনতার রক্তের বিকল দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে কোন পেশিস, কোন দানব আমাদেরকে ভয় দেখাবে, যে কোনো ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য মামলা হামলা দিবে। যারা কোন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী না, তাদেরকে আপনি কিভাবে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারেন? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অশুভ চক্র ভারতীয় লেনদেন উদ্যোগীরা আবার আমাদের নিয়ে ষড়যন্ত্র করতেছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলবো আপনারা আপনাদের দাবি এবং এই সমাজের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি গ্রামে গঞ্জে আপনারা পৌঁছে দিতে পেরেছেন, এটাই আপনাদের বড় সার্থকতা। আরবি ভাষার প্রকৃত সমস্যা কি এদেশের অনেক মানুষ জানে না। আরবি একটি পরিবারী মহাজন সংগঠন, তাদেরকে রেগুলেটরি সংগঠন হিসেবে রাষ্ট্র নিয়োগ করেছিল। তারা জনগণ এবং রাষ্ট্রের মধ্যে যে সার্ভিস, সেটাকে মিটিগেট করা, মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সার্ভিস পর্যাপ্তভাবে পায়, সেটা নিশ্চিত করার দায় ছিল তাদের। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তারা সেই দায়িত্ব পালন না করে বিভিন্ন দাতা সংস্থা এবং সরকারের টাকা ব্যাংকে রেখে সে ব্যাংক থেকে আবার লোন দিয়ে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সাথে মহাজনী এবং নিজেদের লাভবান। আমরা বলতে চাই পল্লী বিদ্যুৎ সমিতিকে যে প্রজেক্টের মাধ্যমে যে চিন্তার আলোকে আমাদের বাংলাদেশের পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এটা কনসেপ্টে আমেরিকা থেকে এখানে প্রতিষ্ঠা করেছিল, জায়গা থেকে এটাকে ডেভেলপ করা হয়েছিল। এই আরবি এটা করতে দেয় নাই। এটা ছিল প্রতিটি আরবি, প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতি ইন্ডিভিজুয়াল বাজার, তাদের নিয়োগ সমস্ত কিছু ইন্ডিভিজুয়াল থাকবে। তারা ইন্ডিপেন্ডেন্ট একটা সমিতি আকারে দাঁড়াবে, কিন্তু সেই সমিতি সেভাবেও দাঁড়ায় নাই, আবার ওভাবেও দাঁড়ায় নাই। তাহলে হয়েছেটা কি সেটা আমরাও জানি না, আপনারাও জানেন না, এবং আরবি বুঝেও জানেন না এখানে কি হচ্ছে। এটার কোন ক্লাসিফাইড ডেফিনেশন নাই, এটার কোন ডিগনিফাইড কোন ক্লাসিফিকেশন নাই। এটাই হচ্ছে এই আরবি এবং পল্লী বিদ্যুতের সবচেয়ে বড় সংকট। মনে করি এটার একটা বিহিত হওয়া দরকার। প্রত্যেকের এই যারা এখানে চাকরি করতেছে 40 বছর একটা লোক চাকরি করে এখনো বলে পার্মানেন্ট পাবে। এরা তো আমাদের ভাই, এরা আমাদের বোন, এরা আমাদের সন্তান। এই বৈষম্য কেন? আমরা এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুরো সরকার পতনের আন্দোলন ছিল আন্দোলন। এরকম বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সে আন্দোলন পেশিস্ট হাসিনার তছনছ করে দিছে। ঠিক তদ্রুপভাবে
ডক্টর ইউনূস সাহেব, দয়া করে আপনার উপদেষ্টাদেরকে কাজে মনোযোগী হতে বলেন। তারা যেসব কাজ করতেছে এগুলো দিয়ে বাংলাদেশের মানুষের কোন চিন্তার প্রতিফলন হচ্ছে না। আপনারা যে সংস্কার করতে চান আমরা আপনাদেরকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা চাই এই বাংলাদেশ পরিবর্তন হোক। লুটেরা রাজনীতিবিদ, বেনিয়াদি আমরা, লুটেরা গোষ্ঠী, আমরা সবাই এই বাংলাদেশকে নানাভাবে বলাৎকার করে যাচ্ছি। আজকে 54 বছরে সেই দেশের মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে না। 14 দিন ধরে এখানে আন্দোলন করে তার অধিকার আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু আপনাদের কোনো বয়স নেই এই আন্দোলনের কথা শোনার। সেন 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 প্রিয় উপস্থিতি, আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনাদের এই আন্দোলনের অতি টানা দরকার। সরকার এই আন্দোলন শোনা নেয়, কোনো সমস্যা নাই। কে শোনা নেয়, কোনো সমস্যা নেই। আপনাদের মনে থাকার কথা 2013 সালে 5 মে হেফাজতকে রাত্রেবেলায় সেই মিছিলে আমি একজন ছিলাম। গুলি করে লাশ গুম করে সেদিন ঢাকা থেকে বিতরণ করেছিল, কিন্তু মানুষের মনে সেটা গেঁথে গেছিল। ঠিক করে বলেন, পৃথিবীতে যা ন্যায় এটা সবসময় এর জন্য ন্যায়। অন্যায় কখনো বেঁচে থাকতে পারে না।